জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান মির্জা ফখরুল। সারা দেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন। সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক। বাংলাদেশের সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু। সর্বশেষ আরও জানিয়ে দিচ্ছি, প্রতিশোধ নিতে মরিয়া ইরান, পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলেরও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, প্রকৃতি ও সরকারের প্রতিকূলতার উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত গণমিছিলের প্রমাণ করে সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বিবৃতিতে আজ শুক্রবার শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিলের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডারদের হামলায় হবিগঞ্জের একজন নিহত ও ঢাকা, উত্তরা, সিলেট, হবিগঞ্জ, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা হামলা, গুলি ও সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং দেশব্যাপী রেকর্ড সংখ্যা মিথ্যা মামলা, বিরোধী দলের নেতাকর্মী সহ নিরীহ মানুষদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারের সশস্ত্র হামলায় গণহত্যার শিকার হন ছাত্র জনতা, রুহের মাগফিরাতের কামনা এবং হত্যাকারীদের বিচার ও আটকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ দেশে দোয়া ও গণমিছিলের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র হামলা চালায়। হবিগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিরীহ শ্রমিক মুস্তাক মিয়া নিহত এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছেন। সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর এলোপাতাড়ি গুলি ছুড়ে অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলার সিলেটের সংবাদদাতা মিঠু দাস জয় গুলিবিদ্ধ হন। উত্তরার পুলিশ এবং আওয়ামী লীগের ক্যাডাররা গুলি ছুড়ে আহত করেছে শিক্ষার্থীদের। ছাত্রলীগের সন্ত্রাসীরা যেখানে সেখানে নারী শিক্ষার্থীদের একটি বাসায় আটকে রেখেছে। নরসিংদীতে ছাত্রলীগের মিছিলে মহিলা আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম নৃশংস গণহত্যা চালিয়ে সরকার ধিক্কৃত, ঘৃণিত হলেও জাতিসংঘ সহ দেশে বিদেশে কারো কথা কর্ণপাত না করে হত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতনে অব্যাহত রয়েছে। শুধু হামলা নয়, আজকের কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সামাজিক মাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার। বিএনপির মহাসচিব দমন নিপীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে আর কোনো ক্ষতি না করে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দরিব উদ্দিন তুষার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদের যুগ্ম সম্পাদক মিনার হোসেনকে ডিবি পরিচয়ে তাদের বাসা থেকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্মম অত্যাচারের পর কারাগারে প্রেরণ ও তার নিন্দা জানান। অবিলম্বে এ ধরনের নির্যাতন, নিপীড়ন বন্ধ করে আটক নেতাকর্মী, ছাত্র জনতার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে রেকর্ড সংখ্যক মিথ্যা হামলায় এবং সংবাদ প্রকাশিত হয়েছে। আইনজীবীরা মামলায় কাগজ তুলতে গেলে তা না দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় নিরীহ শিক্ষার্থী, জনসাধারণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও গ্রেপ্তারের বাণিজ্য করা হচ্ছে। বিবৃতিতে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার, হয়রানি ও গ্রেপ্তারের বাণিজ্য বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া ৭৮ এইচএসসি পরীক্ষার্থী দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৬ জন এবং রংপুর বিভাগে ৩ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শুক্রবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৫ জন শিক্ষার্থীর জামিন পেয়েছে। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধের ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের
নিজ বাসার ভবনে জাতীয় শোক দিবস স্মরণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন। পলক বলেন, আওয়ামী লীগের কর্মী হিসেবে তরুণ প্রজন্মের কাছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে করজোড় প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি এবং ইন্টারনেট ব্যাহত হওয়া, সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এ সকল কিছু দায়িত্ব ব্যর্থতা আমি নিজ কাঁধে তুলে নিচ্ছি। সেই সাথে যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের সাথে দ্রুত হওয়ার জন্য শিক্ষার্থীদের দোষ নেই, দোষ তো আমাদের, এই দায় আমাদের। আমরা যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পলক আরও বলেন, আমাদের দেশে 5 কোটি ছাত্রছাত্রী রয়েছে। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুল শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দেবেন। দয়া করে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। শেখ হাসিনা যদি নিরাপদ না থাকে তাহলে বাংলাদেশ নিরাপদে থাকবে না। তিনি আরও বলেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে যদি গুজব প্রতিরোধে ব্যর্থ হই, সাইবার নিরাপত্তা দিতে ব্যর্থ হই, তাহলে আমরা আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আমাকে দোষারোপ করেন এবং আমাকে শাস্তি দেন। পলক আরও বলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে এই ব্যর্থতা আমারও। আমার নির্বাচিত এলাকায় 85,000 ছাত্রছাত্রী তারা রাজপথে না নামলেও তারা সোশ্যাল মিডিয়াতে তাদের মত প্রকাশ দিয়েছে, আবেগ অনুভূতি প্রকাশ করেছে, সরকারের প্রতি আমাদের মনোভাব প্রকাশ করেছে। এখন আমরা যদি মনে করি এই জন্য তারা শিক্ষার্থীরাই দায়ী, এটা ঠিক হবে না। আমাদের সন্তানরা যারা স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের চোখের ভাষা বুঝতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে দ্রুত তৈরি হয়েছে, কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। আমরা যদি তাদের প্রতি সংবেদনশীল হই তাহলে প্রতি স্নেহ মায়া মমতা দিয়ে তাদের সাথে বসে তাদের কথাগুলো শুনি, তাহলে আমরা বিশ্বাস এই ভুল বোঝাবুঝি শেষ হবে। প্রসঙ্গ মতো এর আগে কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত 17 জুলাই রাত থেকে 3 জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত 31 জুলাই বেলা 2টার পর থেকে তা চালু হয়। আজকে ফের দুপুরের দিকে মোবাইল নেটওয়ার্ক ফেসবুক ও রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ হয়ে যায়। পরে রাতে 7:30টার দিকে তা আবার চালু করা হয়েছে। কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় শিশু নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শিশু ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনিসেফ। গত শুক্রবার সংস্থাটির দক্ষিণ এশিয়া আঞ্চলিক প্রধান সঞ্চয় ইউজেসেকের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, জুলাই মাসে আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত 32 শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন ইউনিসেফ। আরও অনেক শিশু আহত ও আটক রয়েছেন। ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে নিহত শিশুর পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে। ইউনিসেফ বলেছেন, শিশুদের সুরক্ষা সব সময় নিশ্চিত করতে হবে, এটি সবার দায়িত্ব। সংস্থাটির দক্ষিণ এশিয়ার প্রধান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও শিশু অধিকার সনদ অনুসারে বাংলাদেশে শিশুদের আটক করার সব ঘটনায় অবসান করতে হবে। কোনো শিশু যদি আইনের প্রয়োগকারী সংস্থায় সংঘাতে পড়ে তবে তা তাদের জন্য অন্তত ভীতিকর হতে পারে। সরকার, ইউনিসেফের অংশীদার ও সংস্থাগুলো এবং তরুণদের সঙ্গে বৈঠকে আমি জাতিসংঘের শিশু অধিকার সনদের উপর গুরুত্বারোপ করছি। এতে শিশুদের স্বাধীনভাবে সমাবেশ ও শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শিশু ও তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ। যখন তারা কথা বলবে তাদের সুরক্ষা নিশ্চিত করা উচিত। মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসে কথা জানিয়েছে তেহরান। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, হামলা হলে তারাও বসে থাকবে না। আর সেক্ষেত্রে ইসরায়েলকে বরাবরের মতো সতর্কতা ও সমর্থন দেওয়ার বিশ্বাস রেখেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী জনগোষ্ঠীর সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা ইরানের প্রতিনিধিদের। তেহরানের এই বৈঠকে ইসরায়েলের হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে। আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডস সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইরানের আরেকজন কর্মকর্তা। ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন,
হামলা অবশ্যই চালানো হবে, তাতে কোনো সন্দেহ নেই। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুপাত করতে হবে। হামাস ও হিজবুল্লাহ নেতাকে হত্যার পর যে কোনো হামলার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েলও। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য ইসরায়েলও প্রস্তুত রয়েছে। আমাদের উপর কোনো আগ্রাসন চালানো হলে তা হিসাবে ভালো মতো চুকিয়ে দেওয়া হবে। কাউকে যদি আমাদের উপর হামলা চালায় তাহলে জবাবে পাল্টা হামলা চালানো হবে। এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আবারও নেতানিয়াহুকে প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। একই সঙ্গে ইরান, হামাস, হিজবুল্লাহ ও হুতিদের সব হুকুমের বিরুদ্ধে ইসরায়েলের পাশে থাকার কথা বলেছেন তিনি। প্রসঙ্গত, তেহরানে গত বুধবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরই হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস ও ইরান, তবে এর দায় এখনও স্বীকার করেনি ইরান। ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার না করলেও একদিন আগে লেবাননের রাজধানী বৈরুতে তাদের হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার কথা জানিয়েছে। বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ফুয়াদের দাফনের সময় দেওয়া ভাষণে হিজবুল্লাহর প্রধান হাসান নাসারাল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হত্যার জবাব দেওয়া হবে। ইসরায়েল জানে না কোন বিপদসীমা অতিক্রম করেছে তারা।